Good morning, my dear students. Hope that you all are well by the grace of Almighty. I'm also well. Dear students, today we are going to discuss a very new topic, which is called flowchart. How to write a flowchart properly. কিভাবে flowchart লিখতে হয়, flowchartটা কিভাবে কমপ্লিট করতে হয়, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আর flowchartটা ইন্টারমিডিয়েট লেভেলে নতুন। ইন্টারমিডিয়েট লেভেল থেকে শুরু, এর আগে ছিল না, যতদূর সম্ভব আমি জানি। আজকে আমরা এই ফ্লো চার্ট আইটেমটা নিয়ে আলোচনা করব। এই ফ্লো চার্টটা ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের যে প্যাসেজ আছে, প্যাসেজের উপর ভিত্তি করে ফ্লো চার্টটা লিখতে হয়। ফ্লো চার্ট অর্থাৎ আমরা এখন এই স্ক্রিন শেয়ার দিচ্ছি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। English first paper topic is how to write a flow chart. This is our today's topic. সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি এই পেজটা দেখা যাচ্ছে। রুলস অফ ফ্লো চার্ট। ফ্লো চার্ট কিভাবে লিখতে হয়, তোমাদের ফ্লো চার্ট আছে এই ইংলিশ ফার্স্ট পেপারে। এই ফ্লো চার্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিভাবে একটা সুন্দর ফ্লো চার্ট লিখতে হয়, সেই ফ্লো চার্টটা আমরা এখন আলোচনা করব। আগে একটা ফ্লো চার্ট দেখাই, তারপরে মনে হয় সুবিধা হবে। এখানে যে একটা ফ্লো চার্ট দেখানো হয়েছে, এই পেজে এখন আসবে। চেহারাটা দেখে ফ্লো চার্ট গুলা কেমন, দেখতে কেমন, তারপরে নিয়ম আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এখানে এই ফ্লো চার্ট লিখতে গেলে এরকম দেখো 5-6টা বক্স দিতে হয়। 6টা বক্স দেখো দিয়েছি আমি। এখানে দেখো ব্লু কালারের দেয়া, ব্লু কালারের যে 6টা বক্স দেখা যাচ্ছে, আয়তাকার, সেম একই ধরনের হয়, একই মাপের প্রায়। এবং 6টা বক্স অর্থাৎ প্রথম বক্স থেকে নিচের দিকে বা প্রথম বক্স থেকে বাম পাশ থেকে ডান দিকে এরকম অ্যারো চিহ্ন অর্থাৎ তীর চিহ্ন দিয়ে এরকম এই বক্স গুলোকে নির্দেশ করে। অর্থাৎ তীর চিহ্ন মানে ফ্লো হচ্ছে, প্রবাহিত হচ্ছে, 1 থেকে 2 এ যাচ্ছে, 2 থেকে 3 এইভাবে। এখানে নাম্বারিং করা উচিত ছিল, আমার এখানে ডট আসছে। অর্থাৎ প্রথমটা হবে 1 নাম্বার, দ্বিতীয়টার আগে ডটের আগে 2 নাম্বার, 3 নাম্বার, এইভাবে 5 নাম্বার হবে। ঠিক আছে, আমি একটু ঠিক করে দিই।
হুম। এখন ক্লিয়ার আসছে দেখো। প্রথমটা হবে 1 নাম্বার, দ্বিতীয়টা হ্যাঁ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এভাবে ক্রমানুসারে যাবে। অর্থাৎ সিরিয়াল অনুসারে যাবে। অর্থাৎ ধারাবাহিকভাবে যাবে। এলোমেলোভাবে যাবে না। একেকটা অর্থাৎ প্রত্যেকটা আয়তাকার ঘর হবে এরকম দেখো। তারপরে একটা অ্যারো চিহ্ন হবে, তীর চিহ্ন হবে এবং তীর চিহ্নগুলো একটা পরেরটাকে নির্দেশ করবে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যন্ত দেখো এরকম ৫ টা অ্যারো চিহ্ন দেয়া হয়েছে। ঘর ৬ টা, বক্স ৬ টা। এই বক্সের মধ্যে এই যে এই ইনফরমেশন গুলা, তথ্যগুলা দিতে হয়। কোন ইনফরমেশন গুলো সেগুলো তথ্য দেয়া থাকবে কোষের মধ্যে। অর্থাৎ ফ্লো চার্ট মানে এরকম বক্স থাকবে, এরকম অ্যারো চিহ্ন থাকবে, এই তীর চিহ্ন থাকবে। এরকম বক্স গুলো। তার মধ্যে তথ্য দিতে হবে। এটাই হচ্ছে ফ্লো চার্ট। আমরা এখন নিয়মগুলা দেখব। পিছনে আসি, নিয়মটা দেখি। এখানে নিয়ম এসেছে দেখো, রুলস অফ ফ্লো চার্ট। ফ্লো চার্টের নিয়ম সমূহ কি কি নিয়ম আমাদের ফলো করতে হবে একটা ফ্লো চার্ট করার জন্য? এট ফার্স্ট গিভ আ টাইটেল, ঠিক আছে? অর্থাৎ টাইটেল মানে কোন বিষয়ের উপরে এই প্যাসেজটা লিখতে হবে এটার কি একটা টাইটেল দিতে হবে। যা এরকম বলবে যাচ্ছে যে অমুক বিষয়ের উপরে, মনে করো বলল যে এই কুয়াকাটার সৌন্দর্যের উপরে, কুয়াকাটার যে বিউটি, এই বৈশিষ্ট্য, সৌন্দর্যের যে বৈশিষ্ট্য সমূহ তার উপর ভিত্তি করে একটা ফ্লো চার্ট তৈরি করো। অথবা বলবে যে নেলসন ম্যান্ডেলার জীবন সম্পর্কে, নেলসন ম্যান্ডেলার সম্পর্কে একটা ফ্লো চার্ট তৈরি করো। ঠিক আছে? অর্থাৎ তোমরা এইভাবে লিখবে যে এ ফ্লো চার্ট অন দ্য লাইফ অফ নেলসন ম্যান্ডেলা ইজ গিভেন বিলো। অর্থাৎ নেলসন ম্যান্ডেলার জীবন উপরে একটা ফ্লো চার্ট নিচে দেয়া হলো। এভাবে একটা টাইটেল দিতে হবে আনসারটা করার আগে। আচ্ছা, তারপরে কি করতে হবে দেখো, বক্স কি করতে হবে? ইউজ 6 রেক্টেঙ্গুলার বা স্কয়ার বক্স, অর্থাৎ ৬ টা বক্স আঁকতে হবে। আয়তাকার বা চতুর্ভুজ আকারের বক্স, যেহেতু বড় বড় লাইন সুতরাং চতুর্ভুজ আকারের হয় না, সাধারণত আয়তাকারই হয়। ইনক্লুডিং দ্য গিভেন বক্স। একটা বক্স আলা একটা একটা আনসার করা থাকবে। অর্থাৎ একটা আনসার করা থাকবে আর বাকি ৬ টা বক্স তোমাকে এরকম সুন্দর করে লিখে তার মধ্যে তথ্যগুলা দিতে হবে। এটাই হচ্ছে ফ্লো চার্টের নিয়ম। দেখো, বক্স ক্যান বি হরাইজন্টাল অর ভার্টিক্যাল। বক্স গুলো দেখো আমি কি করেছি, বক্স গুলো আমি উপর থেকে নিচে দিয়েছি। বক্স গুলো আমি উপর থেকে নিচে দিয়েছি। কিন্তু এই বক্স গুলো পরীক্ষার খাতায় বাম থেকে ডানে দেয়া থাকবে। ঠিক আছে? বাম থেকে ডানে। কারণ পরীক্ষার খাতায় ছোট একটা আনসার লিখবে। যেহেতু এই উপর থেকে নিচে এই বক্স গুলো আঁকতে গেলে ওখানে কি পরীক্ষার প্রশ্নপত্রে পুরো পাতা জুড়ে এ পুরো পাতাই লাগবে। সুতরাং পোস্টের এই পাতাটা বাঁচানোর জন্য কি করেছে? এই শুধু এই বক্স গুলো বাম থেকে ডানে দিয়েছে। বাম থেকে ডানে ৬ টা বক্স এঁকেছে। অর্থাৎ এক লাইনে মাত্র ৬ টা। তাহলে কি আর বাকি সব ৫ লাইনের যে জায়গা সেটা সেভ করেছে প্রশ্নপত্রের মধ্যে দেখা যায় বোর্ডের কোয়েশ্চেনে। কিন্তু তোমরা যখন আনসার করবে তখন তোমরা এই উপর থেকে নিচে, অর্থাৎ কি এই ভার্টিক্যালটা করবে। ঠিক আছে? উপর থেকে নিচে এভাবে করবে। তারপরে কি দিতে হবে, যদি বক্স গুলো না দাও তাহলে কোনো মার্কস পাবে না। তারপরে কি ইউজ অ্যারো সাইন বিটুইন 2 বক্সেস। দেখো ২ টা বক্সের মাঝখানে কি হবে? সাইন, অর্থাৎ কি অ্যারো চিহ্ন মানে তীর চিহ্ন দিতে হবে। অ্যারো চিহ্ন, তীর চিহ্ন। এটা না দিলে তুমি নাম্বার পাবে না। কোনো নাম্বার পাবে না। বক্স এবং অ্যারো চিহ্ন না দিলে কোনো নাম্বার নেই। তারপর ইউজ নিউমেরিক্যাল লেটারস সিরিয়ালি ইন ইচ বক্স। প্রত্যেকটা বক্সের ১ম এই বক্সের মধ্যে ১ম এই কি নাম্বারিং করতে হবে। বক্সের মধ্যে, কিন্তু বক্সের আগে না। বক্সের মধ্যে শুরুতেই নাম্বারিং করতে হবে। ১ম টা ১ নাম্বার, দ্বিতীয়টা ২ নাম্বার ধারাবাহিকভাবে। আচ্ছা, তারপরে কি বলতেছে? স্টার পয়েন্টস উইথ ক্যাপিটাল লেটারস। আচ্ছা, আর এই ১ম বক্সের যেভাবে লিখেছে যদি সেটা সেন্টেন্সটা ক্যাপিটাল, ওটা সেন্টেন্স আকারে হবে না। তোমাদের এই আনসার গুলা কিভাবে হবে? ফ্রেজ আকারে। ফ্রেজ আকারে আনসার গুলা হয়। এখানে পুরো সেন্টেন্স আকারে হবে না। দেখো, অর্থাৎ যদি ক্যাপিটাল লেটার থাকে ১ম টা, তাহলে প্রত্যেকটা ক্যাপিটাল লেটার দিয়ে তৈরি করতে হবে। সাধারণত ক্যাপিটাল লেটার দিয়ে বেশি থাকে। এইজন্য ক্যাপিটাল লেটারের কথা এখানে বলা আছে। আচ্ছা, তারপর দেখো, স্টার্ট পয়েন্টস অ্যাকর্ডিং টু দ্য গিভেন বক্স ইন দ্য কোয়েশ্চেন।
পোস্টের মধ্যে দেখো এই যেই পয়েন্ট আকারে প্রথমটা দেয়া আছে ওভাবে বাকিগুলো আনসার লিখতে হবে। প্রথমে যেই স্টাইলে দেয়া আছে সেই স্টাইলে লিখতে হবে। সেই স্টাইলগুলো কিভাবে হতে পারে, কোন স্টাইলে হতে পারে, এই ফ্লো চার্ট গুলো আমরা এখন ওই বিষয়গুলো দেখব। প্রথমেই দেখো রুলস দেয়া আছে, অর্থাৎ ৬-৭ রকমের হতে পারে এই ফ্লো চার্টের একটার আনসার গুলো দেখো। প্রথমে দিয়েছে ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি মানে জিরান্ড দিয়ে হতে পারে। ভার্ব প্লাস আইএনজি এটা আরেকটা নাম কি জিরান্ড। জিরান্ড দিয়ে ওই বক্সের ওই ফ্রেজ গুলা শুরু হতে পারে। উদাহরণ দেখো জিরান্ড কিভাবে, ভার্বের সাথে আইএনজি যোগ। এনলাইট, এনলাইটের সাথে আইএনজি যোগ দেয় এনলাইটিং দ্য ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল মিন্স ব্যক্তিগত বা প্রত্যেককে আলাদা ভাবে প্রত্যেককে আলোকিত করা। এভাবে হতে পারে। প্রত্যেকটা প্রথমটা দেখো ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর হচ্ছে নাউন, নাউন ফ্রেজ। তারপর দেখো ব্রোডেনিং আওয়ার আউটলুক। আউটলুক মানে দৃষ্টিভঙ্গি, আমাদের দৃষ্টিভঙ্গিটা প্রসারিত করে। অর্থাৎ দেখো ভার্বের সাথে আইএনজি যোগ হলে অর্থাৎ এটাকে জিরান্ড বলে, জিরান্ড প্লাস নাউন বা নাউন ফ্রেজ। তারপরে এনেবলিং আওয়ার মাইন্ড, আমাদের মনটাকেও উন্নত করে। রিফাইনিং আওয়ার সেন্সিবিলিটি, আমাদের বিচার বুদ্ধিটা সুচারুরূপে অর্থাৎ কি পরিশুদ্ধ করার মাধ্যমে। তারপর আরেকটা দেওয়া কি দিয়েছে, লার্নিং অ্যাবাউট আ সোসাইটি কালচার, কোন একটা সমাজের সংস্কৃতি সম্পর্কে জানিয়া কোন একটা সংস্কৃতির সমাজের সংস্কৃতি সম্পর্কে জেনে। অর্থাৎ দেখো এভাবে ভার্বের সাথে আইএনজি যোগ দিয়ে, অর্থাৎ জিরান সিস্টেমে একটা ফ্লো চার্টের একটা হতে পারে। আবার হতে পারে, এটা প্রথমটা দেখালাম এটা হচ্ছে জিরান। জিরানকে এইভাবে লেখে ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে, এবং এটা নাউনের মতো কাজ করে, তারপর প্লাস নাউন বা নাউন ফ্রেজ, এভাবে হয়। বি নাম্বারটা দেখো, আবার হতে পারে বাই প্লাস জিরান্ড, ঠিক আছে, বাই প্লাস জিরান্ড, বাই এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ, ওই আগের মতো নাউন বা নাউন ফ্রেজ। দেখো এখানে দেখো এই পাশে এক্সাম্পল দেয়া আছে, বা ডান পাশের এক্সাম্পল, বাই ইনক্রিজিং পপুলারিটি অফ ব্যান্ড এন্ড পপ মিউজিক। বাই তারপর ইনক্রিজিং, ইনক্রিজ হচ্ছে ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ, বাই ইনক্রিজিং। তারপর দেখো বাই ট্রাভেলিং বাই দ্য ব্রিটিশ, বাই তারপর ট্রাভেল ভার্ব, ভার্বের সাথে আইএনজি, বাই ট্রাভেলিং। তারপর আরেকটা দেখো দেয়া আছে, বাই ইউজিং ল্যাঙ্গুয়েজ এন্ড মিউজিক। বাই ইউজিং, ইউজ ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ, বা ইউজিং ল্যাঙ্গুয়েজ এন্ড মিউজিক। তারপর এটা দেখো বাই ইউজিং দ্য টুলস এন্ড অবজেক্ট, অর্থাৎ বাই প্লাস জিরান্ড, অর্থাৎ বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যোগ প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ দিয়ে এভাবেও একটা ফ্লো চার্টের প্রথমটা শুরু হতে পারে। এটা করবো, এটা মুছে দিই, মুছে যেন কোনটা দিয়ে আচ্ছা, তারপরে দেখো বি নাম্বারটা গেল কিভাবে, এইভাবে হতে পারে, জিরান্ড অথবা বাই প্লাস জিরান্ড, আর তারপরে ফর প্লাস জিরান্ড, ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি যোগ, ঠিক আছে, ফর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ দিয়ে এভাবে করা যায়। ফর হ্যাভিং আ গ্লোরিয়াস ফাস্ট, ফর হ্যাভিং আ গ্লোরিয়াস ফাস্ট, দেখো ফর তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে নাউন অথবা নাউন ফ্রেজ। তারপরটা দেখো ফর ডিসচার্জিং ট্যানারি ওয়েস্টেজ, ফর ডিসচার্জিং ট্যানারি ওয়েস্টেজ, দেখো। তারপর আরেকটা দেখো ফর ডিসচার্জিং মেডিকেল ওয়েস্টেজ, ফর ডিসচার্জিং হসপিটাল ওয়েস্টেজ, ফর ডিসচার্জিং হাউসহোল্ড ওয়েস্টেজ, ফর encroaching of the river,
প্রত্যেকটা দেখো ফরের পরে ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি যোগ দেওয়া আছে এভাবে ফর প্লাস জিরান্ড, হ্যাঁ ওভাবে করা হয়েছে। বক্সের প্রথমটা এটা বোঝাচ্ছে কি, বক্সের প্রথমটা এভাবে শুরু হতে পারে, অর্থাৎ প্রথমটা যে স্টাইলে শুরু হবে পরের গুলো ওই একই স্টাইলে লিখতে হবে, নতুবা নাম্বার কম পাবে। আচ্ছা পরের স্লাইডে আমরা যাব এখনই। আমরা আগেরটাতে গিয়েছিলাম জিরান দিয়ে, ঠিক আছে, একটা হচ্ছে শুধু ভার্ব প্লাস আইএনজি, আর তারপরে গিয়েছিলাম বাই প্লাস জিরান, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যোগ, তারপর আরেকটা দিয়েছিলাম ফর প্লাস, হ্যাঁ ভার্ব প্লাস আইএনজি যোগ মানে ফর প্লাস জিরান, এভাবে দিয়ে করলাম। এভাবে থাকতে পারে, অথবা থাকতে পারে টু প্লাস ভার্ব প্লাস নাউন বা নাউন ফ্রেজ। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে বলে ইনফিনিটিভ, ইনফিনিটি সিস্টেমে করা যায়। ডি নাম্বার যেটা টু প্লাস ভার্ব মানে এটাকে ইনফিনিটি বলা হয়। তারপর প্লাস নাউন বা নাউন ফ্রেজ, দেখো ইনফিনিটি দিয়ে করব। টু টেম ওয়াইল্ড অ্যানিমালস, টেম হচ্ছে পোষ বানানো, বন্য প্রাণীদেরকে পোষ বানানো, পোষ বানাতে। টু রাইড অন এ টাইগার, হ্যাঁ টাইগারের উপরে, বাঘের উপরে চড়তে। টু ডিফিট আ ক্রোকোডাইল, একটা ক্রোকোডাইল কুমিরকে পোষ বানা পরাজিত করতে। টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম, করতে যেতে খেতে এরকম বোঝাচ্ছে। টু প্রোটেক্ট ফ্রম ওয়াইল্ড অ্যানিমালস, বন্য প্রাণীদেরকে সুরক্ষিত করতে, বন্য প্রাণীদের থেকে সুরক্ষিত করতে। টু হোল্ড আ স্নেক ইন হিজ হ্যান্ড, টু হেল্প পিপল, টু হেল্প পিপল কাল্টিভেট ল্যান্ড। দেখো টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু প্লাস ভার্বের ভার্ব মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ, এভাবে হতে পারে প্রথম এই এই প্রথম ফ্লো চার্টটা। যে স্টাইল হবে প্রথমটা, পরের গুলো ওই একই স্টাইলে করতে হবে। তারপরে ই নাম্বারটা দেখো, ই নাম্বারের নিয়মটা এভাবে হতে পারে। তাছাড়া নাউন প্লাস অফ প্লাস নাউন ফ্রেজ, নাউন হবে তারপরে আবার অফ, তারপরে নাউন ফ্রেজ থাকবে, এই স্টাইলে হতে পারে। দেখুন লস অফ পপুলারিটি অফ entertainment, source of entertainment, medium of distance education, instrument of information, creation of cultural assault। নাউন প্লাস অফ প্লাস নাউন ফ্রেজ, যেমন আবার বলি, লস অফ পপুলারিটি অফ এন্টারটেইনমেন্ট, সোর্স অফ এন্টারটেইনমেন্ট, মিডিয়াম অফ ডিস্টেন্স এডুকেশন, ইনস্ট্রুমেন্ট অফ ইনফরমেশন, ক্রিয়েশন অফ কালচারাল অ্যাসাল্ট। কালচারাল অ্যাসাল্ট অর্থাৎ কি, সাংস্কৃতিক আগ্রাসন। কালচারাল অ্যাসাল্ট কথা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন, অর্থাৎ কোনো একটা দেশের সংস্কৃতি অন্য দেশের, ভিন দেশের সংস্কৃতি ঢুকে যাওয়া, হ্যাঁ তার নিজের সংস্কৃতিতে ভুলিয়ে ফেলানো, এটাই হচ্ছে কালচারাল অ্যাসাল্ট। নিজের স্বকীয়তা যে কালচারাল ভুলিয়ে যায়, এটা হচ্ছে কালচার। আচ্ছা তারপর এফ নাম্বারটা দেখো, আবার হতে পারে নাউন অথবা নাউন ফ্রেজ দিয়ে, শুধু নাউন অথবা নাউন ফ্রেজ দিয়ে শুরু হতে পারে, একটা ওয়ার্ড দিয়ে হতে পারে, নাউন ফ্রেজ দিয়ে হতে পারে। দেখো অনেস্টি, ইন্টিগ্রিটি, কারেজ, রেসপন্সিবিলিটি, গ্রেসিয়াসনেস, গ্রেটফুলনেস, অর্থাৎ একটা ওয়ার্ড দিয়ে, অর্থাৎ নাউন দিয়ে বা নাউন ফ্রেজ দিয়েও হতে পারে প্রথমটা, বাকিগুলো ওভাবে দিতে হবে। জি নাম্বারে দেখো নতুন আরেকটা নিয়ম, এভাবে থাকতে পারে ফ্লো চার্টের প্রথমটা ভার্ব প্লাস আদার্স, মানে ভার্ব প্লাস অন্যান্য কিছু থাকতে পারে। যেমন দেখো প্রথমে ভার্ব দিয়ে শুরু হতে পারে, দেখো শুধু ভার্ব, born in 1929,
অর্থাৎ ভার্বটা কেমন হবে, ভার্বের প্যাসিভ ভয়েস করে, ভার্বের পাস্ট পার্টিসিপল করে হবে, ঠিক আছে। ভার্বটা কেমন হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল করে, অর্থাৎ প্যাসিভ স্টাইলে হবে অনেকটা দেখতে। born in 1929, given a diary in 1942, spent from 1940 to 1944 in hiding, wrote diary, died in 1945, published the diary in 1947. ঠিক আছে, সবগুলো দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে করা। একটা আছে রোট, পাস্ট টেন্সে করা, সরি এটা পাস্ট টেন্সে করা, পাস্ট ইনডিফিনিট টেন্সে করা, দেখো এভাবে। এইচ নাম্বারটা দেখো, অ্যাডভার্বিয়াল অথবা প্রিপজিশন প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ। অ্যাডভার্বিয়াল অর্থাৎ এটা হচ্ছে অ্যাডভার্ব, তারপর নাউন ও প্রোনাউন থাকবে দেখো। বাই প্রপার প্ল্যানিং ফর হায়ার এডুকেশন, এই কয়টা স্টাইলে তোমাদের এই ফ্লো চার্টটা হতে পারে, তোমরা এটা ছবি তুলে রাখো সুপ্রিয় শিক্ষার্থী। এই কয়টা স্টাইলে ফ্লো চার্ট গুলো লেখা হয়ে থাকে সাধারণত, এভাবে এই কয়টা স্টাইলের মধ্যে তোমার ফ্লো চার্ট গুলো লেখা হয়ে যাবে। অর্থাৎ পরীক্ষার প্রশ্নপত্রে কোশ্চেনিয়ারে যে স্টাইলে থাকবে তোমার প্রথম ফ্লো চার্টটা, পরবর্তী গুলো ওই একই স্টাইলে একই গ্রামাটিক্যাল রুল ফলো করে তোমাকে ওইগুলো করতে হবে, তাহলে পূর্ণ নাম্বার পাওয়া যাবে, সর্বোচ্চ নাম্বার পাওয়া যাবে। ফ্লো চার্ট, ফ্লো চার্টে কিন্তু 10 নাম্বার। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন পরবর্তী পেজে যাচ্ছি। আচ্ছা, আর কি কি করতে হবে দেখো। ফ্লো চার্টের এই যে এই আনসার গুলো যখন আমরা লিখবো, এক একটা ফ্লো চার্টে এক একটা বক্সের মধ্যে এক একটা যে আনসার লিখবো, সেখানে কি করতে হবে, আনসার গুলো আগে পরে এলোমেলো দিলে হবে না, ঠিক আছে। মেইনটেইন অর্ডার, অর্ডার মানে ক্রম বা ধারাবাহিকতা, অর্থাৎ কি প্রথমে কি হলো, তারপরে দ্বিতীয়তে কি ঘটেছে, তারপরে তৃতীয়ত, এই ধরনের জিনিসগুলো। অর্থাৎ এক লাফে মনে করো এই কোনো একটা মানুষের জন্ম দিছে, তারপরে হঠাৎ করে আবার মৃত্যু দিয়ে তারপরে আবার লেখলো সেই পুরস্কার পেয়েছে, তার এলোমেলো হবে। অর্থাৎ এলোমেলো করা যাবে না, প্রথমে যেটা শুরু থেকে তারপর সিরিয়াল ধরে 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 এভাবে সাজাতে হবে। যেই আনসারই লিখবে প্যাসেজের মধ্যে বা কথাটা যেভাবে সুন্দরভাবে সাজানো, ধারাবাহিকতা বজায় রেখে, এই জন্য বলা হচ্ছে মেইনটেইন অর্ডার, অর্ডার মেইনটেইন করতে হবে, অর্থাৎ সিরিয়াল মেইনটেইন করতে হবে, ক্রম, হ্যাঁ, ক্রম মেইনটেইন করতে হবে। তারপরে কি করতে হবে, রাইটিং পয়েন্টস প্রিসাইজলি অ্যাভয়েডিং আর্টিকেল অ্যাডভার্ব এটসেট্রা। আমরা যখন ওই ফ্লো চার্টের মধ্যে কোনো তথ্য পয়েন্ট গুলা লিখবো, সেই পয়েন্ট গুলো কি হবে, প্রিসাইজ মানে সংক্ষিপ্ত ভাবে লিখতে হবে, ওখানে কোনো আর্টিকেল থাকবে না, অক্সিলারি ভার্ব থাকবে না, মানে সাহায্যকারী ভার্ব, তারপর আর্টিকেল এইগুলো থাকবে না, অ্যাডভার্ব এইগুলো থাকবে না সাধারণত। অর্থাৎ কি আনসারটা হবে সবচেয়ে ছোট সহজ ফ্রেজ আকারে, এখানে আর্টিকেল বা অক্সিলারি ভার্ব থাকবে না, অ্যাডভার্ব থাকবে না এগুলো। আচ্ছা, পরে দেখো লাস্ট কি বলছে, অ্যাভয়েড পাংচুয়েশন এট লাস্ট অফ ইচ পয়েন্ট। প্রত্যেকটা ওই যে এই ফ্রেজের শেষে কোনো ফুল স্টপ দেয়া যাবে না, অর্থাৎ কি পাংচুয়েশন মার্ক, কমা ফুল স্টপ এইগুলো ব্যবহার করা যাবে না। ফ্লো চার্ট যেহেতু এটা সেন্টেন্স না, এটা হচ্ছে ফ্রেজ আকারে লিখতে হয়, বিভিন্ন স্টাইল দেখা হলো, ওই স্টাইলের মধ্যে ওখানে সেন্টেন্সের শেষে কোনো ফুল স্টপ পাই দেওয়া যাবে না। এটা ছবিটা দেখে রাখো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই পেজ দেখতে পাচ্ছ, এখানে প্রশ্নটা দেখো প্রথমে দেয়া, রিড দ্য ফলোইং টেক্সট, নিচে একটা পাঠটা পড়ো এন্ড মেক এ ফ্লো চার্ট, একটা ফ্লো চার্ট তৈরি করো। শোয়িং, সে ফ্লো চার্টে কি দেখাতে বলছে, দ্য কজ অফ দ্য সাকসেস অফ নেলসন ম্যান্ডেলা, দেখাতে বলছে কি 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 ফ্লো চার্ট দিতে বলছে, তখন বলবে যে শোয়িং বা মেনশনিং, তারপরের কথাটাই হচ্ছে ওইটাই হচ্ছে ফ্লো চার্টে দিতে হবে। শোয়িং বা মেনশনিং তারপরের অংশটুকুই হচ্ছে কি এই আনসার, মানে সে তারপরের অংশটুকু ওটাই হচ্ছে প্রশ্ন চাচ্ছে। দ্য কজ অফ, কজ মানে কারণ,
দ্য কজেস অফ কারণসমূহ, কিসের কারণসমূহ? দ্য সাকসেস অফ নেলসন ম্যান্ডেলার সাফল্য সমূহের কারণসমূহ, হ্যাঁ? সফলতার কারণসমূহ দেখাও ফ্লো চার্টে। ঠিক আছে। আচ্ছা প্যাসেজটা দেয়া, প্যাসেজ যদি না পড়ো তাহলে তো বুঝতে পারবে না। প্যাসেজ যদি না পড়া থাকে। সাধারণত প্যাসেজটা কি সিন প্যাসেজ তোমাদের সাধারণত না মানে পুরোটাই এই ফ্লো চার্ট তোমাদের ইংলিশ ফার্স্ট ইয়ারের সিন প্যাসেজ থেকে দেয়া হবে আর বই থেকে দেয়া হবে। নেলসন ম্যান্ডেলা এই ১ম যে প্যাসেজ এটা তোমাদের পড়ানো হয়েছে, এই প্যাসেজটার উপর ভিত্তি করে আগে এই প্যাসেজটা তোমরা দেখতে থাকো। প্যাসেজটার জন্য ২ মিনিট সময় তোমরা দেখো। সুপ্রিয় শিক্ষার্থী আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো দ্য কজেস অফ সাকসেস অফ নেলসন ম্যান্ডেলা। এখন প্রথমটা দেখো ১ নাম্বারটা ফার্ম ডিটারমিনেশন। ঠিক আছে? ফার্ম ডিটারমিনেশন, হ্যাঁ? প্রবল সংকল্প। ফার্ম মিন্স কঠোর বা প্রবল সংকল্প। প্রথমটা দেয়া আছে আর প্যাসেজ থেকে আরগুলো আমরা সুপ্রিয় শিক্ষার্থী আর আমাদের আর ৯ মিনিট সময় আছে। দেখো দ্য কজেস অফ সাকসেস অফ নেলসন ম্যান্ডেলা। ঠিক আছে? প্রথমটা দেখো ফার্ম ডিটারমিনেশন। প্রথমটা কিভাবে করেছি দেখো, ফার্ম ডিটারমিনেশন অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু করছি। তারপর নাউন বা নাউন ফ্রেজ দেখো। ফার্ম ডিটারমিনেশন। তারপর আমরা পড়তে একটু হবে না প্রথমটা ভার্ব না দেখো ফ্রেজ দিয়ে শুরু করছি। ঠিক আছে? নাউন বা নাউন ফ্রেজ দিয়ে শুরু করছি। কোনো ভার্ব টার্ব নেই। ফার্ম ডিটারমিনেশন, fight for people's emancipation, dream of a democratic and free society, তারপর আর কি prestige and charisma, support of the world, prominent role as an advocate of human dignity। এই একটা আরেকটা আমরা দেখি। What Mandela did in his whole life, the struggle of Mandela for multiracial democracy and his achievement দেখো। অর্থাৎ কি নেলসন ম্যান্ডেলার দেখো সমগ্র জীবন বা তার যে স্ট্রাগলটা তার যে সংগ্রাম সেই তার উপরে এই ফ্লো চার্টটা করা দেখো। প্রত্যেকটা দেখো ভার্বের পাস্ট ফর্ম দিয়ে করা। চার্জ উইথ ক্যাপিটাল অফেন্সেস, তাকে হচ্ছে কি বড় দণ্ডে দণ্ডিত করা হয়। ডেডিকেটেড হিমসেলফ টু স্ট্রাগল, অর্থাৎ কি নিজেকে আত্মসমর্পণ করেছে এই সংগ্রাম করার জন্য। কমিটেড টু
the fulfillment of the demand of the African people. আফ্রিকান পিপলদের যে চাহিদা সেটা পূর্ণ করার জন্য সে কমিটেড, চুক্তিবদ্ধ বা সে হচ্ছে এই যে আত্মপ্রত্যয়ী ছিলেন। ফট এগেইনস্ট ডমিনেশন, সে কি এরকম শাসকের বিরুদ্ধে সে যুদ্ধ করেছে। ফট এগেইনস্ট অ্যাপার্থিড, সে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছে। চেরিশড দ্য আইডিয়াল অফ ডেমোক্রেসি, সে মনের মধ্যে ডেমোক্রেসি একটা আদর্শ যে গণতন্ত্র সেটা সে মনের মধ্যে ধারণ করে। এভাবে দেখো একটা ফ্লোচার্ট তৈরি করতে হয় প্যাসেজের মধ্যে, লাইনের মধ্যে। আমরা আগেরটাই আসি। তোমরা এটা তুলে নাও সুন্দর করে খাতার মধ্যে, তুলে নাও এভাবে বক্স আঁকো, বক্স এঁকে এগুলা হাতে লেখো, এটা তাহলে ভালো হবে। আর সময় বেশি মনে হয় পাবো না, কয় মিনিট আছে? 5 মিনিট আছে। আচ্ছা, আমি রেডি করি তোমাদের ক্লাসটা দেওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের এখন উপস্থিতিটা দেখি, ছবি একটা নিয়ে দেখি কি অবস্থা। আজকে এই পর্যন্ত থাকুক। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের ফ্লো চার্টের এই যে আইটেমটা যেটা দেয়া হয়েছে এটা আমি গ্রুপে দেওয়ার চেষ্টা করব। তোমরা তোমাদের এই ফ্লো চার্টের যে আইটেম গুলো দেওয়া আছে এটা তোমরা বাসায় ভালোভাবে দেখবে, খাতার মধ্যে লিখবে, সবাই খাতার মধ্যে লিখবে। তারপর তোমাদের যে গাইড বই আছে, গাইড বই থেকে যে কোনো একটা যে অন্যান্য যে প্যাসেজ গুলো দেওয়া আছে, যে প্যাসেজ গুলো আমি পড়ানো হয়েছে ফার্স্ট পেপার, ওখান থেকে তোমরা তোমাদের এই দুটো, প্রত্যেকেই দুটো হচ্ছে দুটো ফ্লো চার্ট তৈরি করে ছবি তুলে আমাকে দেখাবে। ছবি তুলে হোয়াটসঅ্যাপ আমার পার্সোনাল মেসেঞ্জারে পাঠাবে। ওখানে তোমাদের নাম এবং রোল নাম্বার থাকবে। যারা যারা পাঠাবে তারা সবসময় হচ্ছে যে আমার সবসময় সে ভালো এবং ক্লাসের প্রতি মনোযোগী সেই স্টুডেন্ট হিসেবে আমি কলেজে সুপারিশ করব তাদের জন্য, যে তারা ভালো তোমাদের ক্লাস টিচারের কাছে। সুতরাং
তোমাদের সবার জন্য এই যারা উপস্থিত আছো তোমাদের সবার তো ছবি সহকারে আমার কাছে আছেই, নাম রোল নাম্বার সহকারে। যারা এটা পাঠাবে দুটো ফ্লো চার্ট তৈরি করবে, নতুন দুটো ফ্লো চার্ট অন্যান্য প্যাসেজ থেকে দেখে দুটো ফ্লো চার্টের পোস্টও গাইড বইয়ের মধ্যে দেখবে সুন্দরভাবে দেয়া আছে বা বোর্ডের বইয়ের মধ্যে দেয়া আছে। ওখান থেকে সুন্দরভাবে ফ্লো চার্ট দুটো এরকম সুন্দর করে ফ্লো চার্টের বক্স গুলো পেন্সিল দিয়ে তৈরি করবে, ঠিক আছে? ফ্লো চার্টের বক্স গুলো পেন্সিল দিয়ে তৈরি করবে, তারপরে সেখানে ওই বক্স গুলো একই মাপের চেষ্টা করবে। প্রথমটার মধ্যে মনে করো উত্তর ছোট, কিন্তু বক্স গুলো সমান করবো, কারণ দেখতে সুন্দর। এই জন্য দেখতে সুন্দর না হলে পরে নাম্বারও বেশি পাবে না, এটা খেয়াল রাখতে হবে। এটাই হচ্ছে কথা। আর সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের ঈদের পরেই সম্ভবত তোমাদের এই রোজার পরে ঈদের পরেই তোমাদের পরীক্ষা নেওয়া হবে। সেটা অনলাইনে হোক বা এই কলেজে উপস্থিত হয়ে হোক, যেভাবেই হোক তোমাদের এই পরীক্ষার জন্য আমাদের এই আইটেমটা আছে। এই আইটেমটা তোমরা ভালোভাবে দেখবে, যেই প্যাসেজ গুলো পড়ানো হয়েছে। নেলসন ম্যান্ডেলা যেটা, এটা একটু ভালোভাবে দেখবে। এই প্যাসেজটা অন্যান্য প্যাসেজ গুলোও দেখবে। যেই প্যাসেজ গুলো পড়ানো হয়েছে সেখান থেকে এই নেলসন ম্যান্ডেলা বাদে অন্যান্য যে কোনো দুটো প্যাসেজ পড়ানো হয়েছে, সেই সমস্ত প্যাসেজ থেকে দুটো ফ্লো চার্ট সুন্দরভাবে করে আমার এই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে এই গ্রুপে না, কিন্তু হোয়াটসঅ্যাপ আমার নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে গ্রুপে পাঠাবে সবাই। সাথে নাম এবং রোল নাম্বার লেখা থাকবে। এটা সবাই খেয়াল করবে। আর তোমাদের জন্য বিনীত অনুরোধ, তোমরা দেখতেই পাচ্ছ দিন, দিন এই করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। আমরা কিন্তু কম দেখছি না। এই গতকালও আমরা দেখছি ২৪ ঘন্টার মধ্যে 100 ক্রস করে গেছে। আমার মনে হয় আজকেও মনে হয় এই যে গত ২৪ ঘন্টায় আজকে আবার যে রিপোর্ট দিবে, দেখবে ১১০ এর কাছে না চলে যায়। আমি তো সেই দুশ্চিন্তায় আছি। তার কারণ দেখো, দেশের স্বাস্থ্য খাতের কিন্তু আমরা যত যাই বলি খুব বেশি ভালো না, পৃথিবীর কোনো দেশই ভালো নেই। আমাদের দেশও কিন্তু সেই একই অবস্থায়। অর্থাৎ এটা নিয়ন্ত্রণ কোনোভাবেই করা হচ্ছে না। আমরা নিজেরা যদি সচেতন হই, দেখো বেশিরভাগ কি ইয়াংরা আক্রান্ত হচ্ছে, আমরা তরুণরা আক্রান্ত হচ্ছি। এসে কি করি, আমাদের বাসায় যাচ্ছি, বাসায় যাওয়ার পর আমাদের পরিবারের যে যারা বয়স্ক, যাদের একটু রোগ বালাই আছে অন্যান্য শারীরিক, তাদেরকে আক্রান্ত করছি। তারা কি করে, তাদের ওই সমস্ত শারীরিক আক্রান্ত করার ফলে তারা মনে করে একদম তারা এই ওখান থেকে রিকভার করতে পারে না, আর সুস্থ হতে পারে না। কিন্তু আমরা যারা ইয়াং, যাদের রোগ বালাই নাই, তাদের আক্রান্ত হলেও কিন্তু মোটামুটি আমরা পারি। কিন্তু কি করছি, আমরা আশেপাশের প্রতিবেশী, আমার পরিবারের সদস্যদেরকে আমরা আক্রান্ত করছি, এবং তারা কি তাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা ছিল, সেই সমস্যাগুলো প্রকোপ আকার ধারণ করে তারা কিন্তু নিজেরা মারা যাচ্ছে, পরিবারের আপনজন চলে যাচ্ছে। আমরা নিজেরা যদি আক্রান্ত না হই, তাহলে আমাদের পরিবারের কেউ আক্রান্ত হবে না, আমাদের বন্ধুরা প্রতিবেশী আক্রান্ত হবে না। সুতরাং তোমাদের জন্য বিনীত অনুরোধ, তোমরা এই লকডাউনের সময় সুন্দরভাবে তোমরা এই বাহিরে বের হবে না। খুব বেশি অতি প্রয়োজন, মানে যেটা না হলেই না, তাছাড়া বাহিরে কেউ বের হবে না, এবং সবসময় তোমাদের যে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নাই কিন্তু বড় ধরনের মারাত্মক বিপর্যয় সৃষ্টি হয়েছে। গতকালও দেখলাম কবরী এই যে এই নায়িকা ছিল,